আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুদিন পরে লাইভে আসলাম। তো শিরোনামে দেখতেই পাচ্ছেন যে আসলে বাংলাদেশের জাতিগোষ্ঠীর যে পরিচয়টা, সেটা হচ্ছে যে আমরা নেগ্রিটো, অস্ট্রিক বা এশিয়াটিক, অস্ট্রো এশিয়াটিক, অতঃপর আমরা দ্রাবিড় এবং আর্য। এই সর্বপ্রথম বাংলাদেশের এই বদ্বীপ ভূখণ্ডে যারা বসবাস শুরু করে আমাদের পূর্বপুরুষ, তারা হচ্ছে এই যেগুলোর নাম বললাম এরা। তো এখন যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের কোত্থেকে আমরা এসেছি, যেটা হচ্ছে যে প্রথম যে আমাদের জাতিগোষ্ঠী এই বদ্বীপে আসন গেড়েছে বা বসবাস শুরু করেছে, তাদের মধ্যে এই যে অস্ট্রিক যেটা এবং প্রথম যে জাতিগোষ্ঠীটা, সেটা হচ্ছে মানে কি বলবো, কালো জাতি, আফ্রিকান জাতি। এই আফ্রিকান জাতি এসে এই অঞ্চলে, অর্থাৎ কালো জাতি, তারা এই অঞ্চলে বসবাস শুরু করে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকান অঞ্চলে এখনও সভ্যতা ফিরে আসেনি। তাহলে অনাদিকাল পূর্বে আমাদের দেশে, এই দেশে যারা আমাদের পূর্বপুরুষ ছিল আফ্রিকান বংশোদ্ভূত, তারা কেমন ছিল। অতঃপর যারা অস্ট্রিক বা এশিয়াটিক যারা এসেছে, তারা ইতিপূর্বের যে আফ্রিকানরা রয়েছিল তাদেরকে তাড়িয়ে দিয়েছিল বা তাদের প্রতিহত করা হয়েছিল। অতঃপর আমাদের এদেশে দ্রাবিড়দের আগমন ঘটে এবং আর্যদের আগমন ঘটে। তো আমাদের প্রত্যেকটা অঞ্চল মানে পূর্বপুরুষেরাই এই অঞ্চলের, এই ভূখণ্ডের স্থায়ী বাসিন্দা না। অর্থাৎ এটা একটা দ্বীপ ভেসে উঠেছিল, বদ্বীপ আকারে এখনো আছে। সেই দ্বীপে মানুষজন বসবাস শুরু করে। তো এ কথার দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে আসলে আমরা ওই যে সেই আফ্রিকা থেকে আসা, অন্য অন্য অঞ্চল থেকে এসে এখানে বসবাস শুরু করা, এটা কোন জাতির কাজ? এটা হচ্ছে ওই জাতির কাজ যারা যাযাবর। তো যাযাবর জাতিরা যে খুব ভালো সভ্য জাতি হয়, এমনটি এই আধুনিক সভ্যতার ইতিহাসে আমরা দেখি না। কেউ মাইন্ড করবেন না, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, তো আমরা তো ওই জাতি। অতঃপর মোগল, মানে এরপরে মাঝখান থেকে আমি বাদ দিয়ে দিলাম। অতঃপর আধুনিকের স্টেপে আসলাম যে আমরা মোগলদের জুতা টেনেছি। অতঃপর মোগল সরিয়ে যখন ইংরেজ আসলো, আমরা তাদের নীল চাষ করেছি, আমরা তাদের ব্যাগ টেনেছি, আমরা আসলে তাদের প্যাদা চামচা চামুন্ডা হয়েছিলাম, তাই না? তো অতঃপর আমরা 47-এ যখন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করি, 47-এ প্রথম স্বাধীনতা। তো এই স্বাধীনতার পরবর্তীতে আমরা কি পেলাম? দেখলাম যে একটা সদ্য রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা, এবং সেখানেও পরাধীনতার একটা শৃঙ্খল। অতঃপর আমরা 71-এ আমরা স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা চালালাম এবং আমরা সম্মুখ যুদ্ধে, গেরিলা যুদ্ধে আমরা বিজয়ী হলাম এবং আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য আমরা স্বাধীন রাষ্ট্র ব্যবস্থায় উপনীত হলাম। তো আমরা আসলে কি পেলাম? তারপরে আমরা পেলাম কি, যে আমরা স্বাধীনতার পূর্ণাঙ্গ অর্থ বুঝলাম না,
আমরা ভিনদেশী শয়তানের বাড়ির, শয়তানের যে বাড়ি আছে না, শিরোনামটা তো শয়তানের বাড়ি। তো এই শয়তানের বাড়ি থেকে যে কৌশলগুলো করা হতো, অ্যাপ্লাই করা হতো বাংলাদেশের উপরে, সেই শয়তানের কুচক্রের কারণে আমরা আবারও ব্যাগ টানা জাতি, জুতা টানা জাতির মতো একটা সিচুয়েশনে পরিণত হলাম। তো আমরা আসলে কি পেলাম 54 বছরে? আমাদের পাওয়ার কথা ছিল কি, আর আমরা পেলাম কি? আসলে একটা বর্বর জাতির, যাযাবর জাতির এই শত শত বছর বা হাজার বছর পার হয়ে যাওয়ার পরেও সভ্যতার মধ্যে না আসতে পারাটা, এটা একটা পূর্ব পরিকল্পিত এবং টেকসই, গভীর সুদূর প্রসারী ষড়যন্ত্রের ফল। বাংলাদেশে আমরা এখনো স্বাধীনতার অর্থ বুঝি না, নাগরিক অধিকার বুঝি না। আমরা এখনো বুঝি যে কে আমাকে কয় টাকা দিল আর কাকে কয় টাকার বিনিময়ে আমরা ভোট দেব। তারপরে এই তো, তার মানে একটা বর্বর জাতি থেকে আমরা এখনো পর্যন্ত একটা সভ্য জাতিতে, সভ্য সংস্কৃতিতে আমরা রূপান্তর ঘটাতে আমাদেরকে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এখন অনেকের মনে প্রশ্ন উঠবে, অনেকে হয়তো বকতেছেন যে এত বেশি কেন বলছি বা এত বেশি কেন জানি, ভাব দেখাচ্ছে, এরকম হয়তো বলতে পারেন। আসলে আপনি দেখেন যে এই আধুনিক যুগে, সভ্যতার যুগে এখনো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিটা চোর। এবং কেমন চোর? সে জনগণের টাকা চুরি করে, বাটপারি করে, এবং এই দেশ থেকে টাকা চুরি করে সে বিদেশ থেকে পড়ে এসেছিল, লেখাপড়া করে শিক্ষিত হয়ে এসেছিল সভ্য রাষ্ট্র থেকে, কিন্তু এই দেশটাকে বানালো সে চোরের কারখানা। সে এখানে এসে চুরি করবে, আর সেই টাকা এই ইঁদুরের মতো করে মজুদ করবে ভিন্ন রাষ্ট্রে। এবং ওই ব্যক্তিটা সর্বোচ্চ শিক্ষিত, ডক্টরেট ডিগ্রি। তা আমরা সভ্য হলাম কোথায়? শিক্ষিত হতে পারি, কিন্তু সভ্য তো আর হতে পারিনি, তাই না? তো সভ্যতার সাথে একটা মানুষের সভ্য হওয়া, অর্থাৎ সে তার নিজের অধিকারটুকু ব্যতীত অন্যের কোনো অধিকার হরণ করবে না, এবং তার উপরে অর্পিত যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো সে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবে। এটাই তো সভ্যতা। এর বাইরে আর বেশি সভ্যতা আমাদের দরকার নেই। কিন্তু সেই আমানতদারিতা, জবাবদিহিতা, স্বচ্ছতা কোনো কিছুই তো নেই। এই শিক্ষিত লোকগুলোর কারণেই তো এই দেশটা অসভ্য জাতিতে আমরা পরিণত হয়ে আছি। আমরা এখনো ধুকে ধুকে দিন আনি দিন খাচ্ছি। দেশ, আমাদের কোনো স্বপ্ন তৈরি করতে পারছি না আমরা। তো এটা গেল একটা। আপনি দেখেন যে দেশের প্রাইম মিনিস্টার, একটা দেশের প্রাইম মিনিস্টার সে করাপ্টেড, একটা দেশের প্রেসিডেন্ট সে করাপ্টেড, এবং তাদের প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি সেগুলো প্রমাণ করে। একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হেড অব দ্য ডিপার্টমেন্ট, যিনি পুলিশ বাহিনীর প্রধান, সে করাপ্টেড, আর্মি বাহিনীর প্রধান সে করাপ্টেড। এবং আপনি দেখেন যে একটা দেশ যাদের দ্বারা চলে তারা হচ্ছে সচিবালয়ের সচিবরা। আপনি দেখেন প্রত্যেকটা সচিব উচ্চশিক্ষিত, কিন্তু তারা দেশ এবং জাতির উপরে অঙ্গীকার করে, সাংবিধানিক অঙ্গীকার করে যে দায়িত্বে এসেছেন সেই দায়িত্ব পালন করছেন না। তারা করাপ্টেড, তারাও দেশ বিদেশে টাকা চড়াচ্ছেন। এবং বাংলাদেশের রাজনীতিবিদদেরকে যারা খারাপ, অর্থাৎ অসৎ, দালাল এবং কি বলবো যে চোর, বাটপার বানানোর ক্ষেত্রে এই সচিবদের অবদান একদম প্রথম।
এবং এই সচিবরা হচ্ছে রাজনীতিবিদদের দুর্নীতি শেখানোর ট্রেনার বা শিক্ষক। হ্যাঁ, তো এরপরে একটা দেশের শিক্ষক সমাজ, যে যে সমাজের শিক্ষকরা কোনো ধরনের ডিউটি না করে তাদের বেতন মাসের পর মাস বছরের পর বছর তোলেন, সেই মানে তার জবাবদিহি নাই। একটা 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 বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সে দুর্নীতিগ্রস্ত, একটা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সে দুর্নীতিগ্রস্ত। সবাই যে ঢালাওভাবে তা না, কিন্তু সৎ এবং যোগ্য যারা, তাদের সংখ্যাটা একদম কম। তো এই যে এত কিছু বললাম, যে আমরা সেই শুরু থেকে আফ্রিকান থেকে শুরু করে অস্ট্রো এশিয়ান এবং দ্রাবিড় আর্য, এর পরবর্তীতে আমরা ধরলাম মোগল, এরপরে ইংরেজ, তারপর পাকিস্তান, তারপরে বাংলাদেশ, বাট ইন্ডিয়া। তো এরপরে এর মধ্যে আমরা আমাদের হিউজ পরিমাণ ট্যালেন্ট তৈরি হয়েছে দেশে, কিন্তু কেউ জাতির যে সাথে কমিটমেন্ট, যে আমানতদারিতা, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং মানে সংরক্ষণবাদের যে চিন্তা চেতনা, সেগুলো নাই। দেশপ্রেম বলতে নাই। আপনি দেখেন যে এখন বাংলাদেশের যেই পরিস্থিতি চলছে এই বাংলাদেশে, এবং এই বাংলাদেশে জন্ম নিয়ে তার বাপদাদার এই দেশ, তার বাপদাদারা, তার 14 পুরুষ এই মাটিতেই ঘুমিয়ে আছে। কিন্তু সেই জাতির মধ্য থেকেও কেউ আছে ইন্ডিয়ানপন্থী দালাল, দেশদ্রোহী, কেউ আছে পাকিস্তানপন্থী দালাল, দেশদ্রোহী, কেউ আছেন শুধুমাত্র সুবিধাভোগী দালাল, দেশদ্রোহী। এমনিভাবে দেশদ্রোহী দিয়ে ভরা এই দেশটা। দেশের শান্তি, স্থিতিশীলতা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, এগুলো নিয়ে কারো ভাবনা নেই। যারা সংস্কারের জন্য এখন চেষ্টা করছেন, বরঞ্চ বেড়ায় খ্যাত খাচ্ছে, এইরকম একটা অবস্থা। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি যথেষ্ট পরিমাণ সারা বিশ্বে তিনি মানে আমি বলবো বিশ্ব লিডার, অঘোষিত না ঘোষিত লিডার, শান্তিতে নোবেল প্রাইজ প্রাপ্ত। তো স্যার অনেক চেষ্টা করছেন একটা স্বচ্ছ, জবাবদিহিমূলক, একটা সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের জন্য। কিন্তু যারা জোতা টেনে অভ্যস্ত, যারা নীল চাষ করে অভ্যস্ত, যারা ব্যাগ টেনে অভ্যস্ত, যারা দালালি করে অভ্যস্ত, সেই জাতিটাকে সংস্কার করবে কিভাবে আমার বুঝে আসে না। আপনি দেখেন যে একটা ব্যবসায়ী, তার ভিতরে সততা নেই, সে তার উৎপাদিত যে পণ্য, সে পণ্যে ভেজাল ঢুকিয়ে দিচ্ছেন। বিশেষ করে শিশু খাদ্য পর্যন্ত ভেজাল মুক্ত করা যায়নি এদেশে। একটা ব্যবসায়ী যে শুধু রিটেইলার, সেলার, দেখবেন সে সুযোগ পেলেই সে 10 টাকার পণ্য 20 টাকা, 25 টাকা, 50 টাকা, 100 টাকা, এমনও ঘটেছে যে দেখলাম যে ভোক্তা অধিকারের যে অভিযানগুলোতে, যে 250 টাকার পাঞ্জাবি সেটা 20,000 টাকা, 500 টাকার একটা শার্ট সেটা 15,000 টাকা। তো এই যে এইরকম, তার মানে একটা দেশের পুরো জাতিগোষ্ঠীর পুরো যারা নেতৃত্বে আছেন, যারা অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আছেন, যারা লিডিং দিচ্ছেন, পুরো জাতিটা যদি পচে যায়, তাহলে ওষুধ ডাক্তার কোথায় দেবে? কোথায় দেবে? আমরা আফ্রিকার যে কালো জাতির বর্বরতা, তাদের যে অনৈতিক সভ্যতা, সেই সভ্যতা থেকে আমরা এখনো বেরোতে পারিনি। আমরা জোতা টানার নেশা থেকে এখনো বেরোতে পারিনি। আমরা একটা দেশের একজন সচিব যদি হয়, তার যে আত্মসম্মান তৈরি হয়, তার যে ক্ষমতা তৈরি হয়, এর চেয়ে তার কি এমন আর কি লাগে বলেন?
একটা 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 সেনাবাহিনী, ধরেন একটা সেনাবাহিনীর একদম সেনাবাহিনীতে ঢোকা থেকে শুরু করে একদম তার মৃত্যু পর্যন্ত টোটাল দায়িত্বটা জনগণের অর্থে সরকারি আইনের মাধ্যমে প্রুভ করা। তার আবার দুর্নীতি করতে হবে কেন? তার আবার বিদেশি দালাল হতে হবে কেন? মানে আমরা পচে গেছি এই জাতিটা। সভ্যতা আমাদের থেকে সুদূর পরাহত। আমরা টেকসই উন্নয়ন প্রোগ্রাম কেউ যদি নিতে চায় সেটাও নিতে দেই না। আমরা চলে ভরে গেছি। এদেশের ব্যবসায়ী থেকে শুরু করে, হাজি সাহেব থেকে শুরু করে, পাজি সাহেব থেকে শুরু করে, হেন কোনো ব্যক্তি নেই যাকে আমি দেখিনি যে সে চোর না। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? তাদের বিন্দু মাত্র চক্ষু লজ্জা পর্যন্ত নেই, আত্মসমালোচনা বিন্দু মাত্র নেই কারোর মধ্যে। হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও তার তৃষ্ণা যেন অনিবারণীয় হয়ে থাকে। তৃষ্ণা আর মেটে না, তৃষ্ণা থেকে আর বেরিয়ে আসতে পারে না। আমরা জোতা টানার জাতি। সে হাজার কোটি টাকার মালিক হলো, সে জোতা টানার অভ্যাসটা আর তার কাছ থেকে সরে যায়নি। আমরা চোরের জাতি। সে হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও সে চুরি করার নেশাটা আর বাদ দিতে পারেনি। সেটা একদম তৃণমূল, আমাদের তৃণমূল জনগোষ্ঠী থেকে শুরু করে একদম সুপ্রিম যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো পর্যন্ত। এখানে মসজিদের ইমাম সাহেবও যেমন বিশ্বস্ততার মধ্যে থাকতে পারেন না, তেমনি একজন হায়ার এডুকেটেড কলেজের প্রফেসরও সে তার বিশ্বস্ততা নিয়ে থাকতে পারেন না। আর আমরা তো সাধারণ মানুষ, দিন এনে দিন খাই, ক্ষুধার পেট। যখন ক্ষুধা আর মানে না, তখন নেসেসিটি নোস নো ল, তখন আমরাও চুরি করি। এই জাতির ভূত ভবিষ্যৎ কি? কাজী যুব সমাজ, এদেশের যে যুব সমাজের প্রতি আমাদের বিশ্বাস এবং আমাদের যে আস্থা তৈরি হয়েছিল, সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা খর্ব করবেন না। আপনারা অনেকটা খর্ব করে ফেলেছেন। অভাবে স্বভাব নষ্ট, অথবা লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা আর জুতা টানতে চাই না, আমরা আর ব্যাগ বহনকারী হতে চাই না, আমরা আর দালাল হতে চাই না। আমরা এই দেশটাকে ভালোবেসে, আমাদের এদেশেই আমাদের দাদা দাদি পরদাদা তালই যারা আছে এই দেশের মাটিতে ঘুমিয়ে আছে, আমরাও ঘুমাবো। কাজে এই দেশটাকে স্বচ্ছতা, জবাবদিহিতা, দালাল মুক্ত এবং দেশপ্রেমিক একটি গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। কাজেই সভ্য হন, টাকাই সব না। একটু লজ্জাবোধ করুন, একটু লজ্জা পান। লজ্জা হচ্ছে মানুষের ভূষণ, নারীর ভূষণ না, মানুষের ভূষণ। মানবিক হন, দেশকে ভালোবাসুন, দেশদ্রোহী হয়েন না। যাই হোক, আজকে অনেক কথা বললাম। আমার কথার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি কেউ যদি মনে কষ্ট নিয়ে থাকেন মাফ করবেন, কারণ এটা হচ্ছে একটা আক্ষেপ, মনোকষ্ট। কারণ জীবন সংগ্রাম করতে করতে, চোরেদের পালে থাকতে থাকতে আর ভালো লাগে না, বিতৃষ্ণা ভাব হয়ে গেছে আমার জাতির। সো বাংলাদেশকে ভালোবাসুন, দেশের উন্নয়ন সমৃদ্ধির জন্য সবাই অবদান রাখার চেষ্টা করুন। দেশ কি দিল সে ব্যাপারে প্রশ্ন না রেখে, দেশের জন্য আমরা কি করতে পারলাম তা নিয়ে যেন আমরা আত্মতৃপ্তি বোধ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।